টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2026 সালের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 40, সময় পাবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা, ইতিহাস এবং ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তাহলে আমরা চলে আসছি প্রশ্নোত্তর পর্বে। একটাই চ্যাপ্টার রয়েছে জৈবনিক প্রক্রিয়া, এই চ্যাপ্টারটা থেকেই তোমাদের প্রশ্ন আসবে। এবার দেখো তোমাদের প্রশ্নোত্তরে কি আছে দেখো। বিভাগ ক, বিভাগ কতে চলে আসছি আমরা। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, মানুষের ছেদক বা ক্যানাইন দাঁতের সংখ্যা কটি? তো উত্তর হচ্ছে 4টি। পরের প্রশ্ন, মানবদেহে অপাচ্য কার্বোহাইড্রেট হলো গ্লুকোজ, মল্টোজ, সুক্রোজ নাকি সেলুলোজ? উত্তর হচ্ছে সেলুলোজ। পরের প্রশ্ন, এবি রক্ত গ্রুপে কি হয়? এর মধ্যে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে তোমরা দেখো ডি, যেটা এ ও বি অ্যান্টিজেন থাকলেও কোনো প্রকার অ্যান্টিবডি উপস্থিত থাকে না। পরের প্রশ্ন 4 নম্বর, মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? পেশিতে, ফুসফুসে, যকৃতে নাকি পাকস্থলীতে? উত্তর হচ্ছে যকৃতে। পরের প্রশ্ন, যে বিশেষ সংযোজী কলাকে রিজার্ভ পেসমেকার বলা হয় সেটি হলো এসএ নোড, পার্কিনজি দত্ত, হিজের বান্ডিল নাকি এভি নোড? উত্তর হচ্ছে এভি নোড। এবার দেখো বিভাগ খতে চলে আসছি। দেখো একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন, সাইনোভিয়াল তরলের একটি কাজ লেখো। উত্তর লিখবে সাইনোভিয়াল তরলের একটি কাজ হলো হাড়ের সংযোগস্থলে পিচ্ছিল কারক হিসাবে কাজ করা, যা হাড়ের ঘর্ষণ কমাতে এবং মসৃণভাবে নড়াচড়া করতে সাহায্য করে। পরের প্রশ্ন, বিসদৃশ শব্দটি বেছে লেখো। কি কি আছে দেখো, তরুক্ষীর, রজন, কুইনাইন আর গদ। তো এর মধ্যে বিসদৃশ শব্দটি হলো কুইনাইন, কারণ তরুক্ষীর, রজন ও গদ উদ্ভিদের মিশ্রিত পদার্থ, যেখানে কুইনাইন হলো একটি উপক্ষার যা সিনকোনা গাছের বাকল থেকে পাওয়া যায় এবং এটি ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম তঞ্চন রোধক পদার্থের নাম লেখো। উত্তর লিখবে একটি প্রাকৃতিক তঞ্চন রোধক পদার্থের নাম হলো হেপারিন এবং একটি কৃত্রিম তঞ্চন রোধক পদার্থের নাম হলো সোডিয়াম সাইট্রেট। নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে যে কোনো দুটি। 1 গুণ 2 সমান 2। প্রথমে, লালারসে ড্যাশ উৎসেচক উপস্থিত থাকে? উত্তর হচ্ছে লালারসে টায়ালিন ও লাইসোজাইম উৎসেচক উপস্থিত থাকে। যে কোনো একটা লিখে তোমাদের এখানে হবে। 2 নম্বর, মানুষের একটি শ্বাসপেশির নাম হলো ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। সালোক সংশ্লেষে প্রথম উৎপাদিত যৌগটি হলো পিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড হলো। এবার দেখো 4 দাগের প্রশ্ন, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। যে কোনো দুটি। 1 গুণ 2 সমান 2। আরশোলার রেচন অঙ্গ হলো ম্যালপিজিয়ান কণিকা, এটা সত্য। এডিএইচ হরমোনের প্রভাবে বৃক্কীয় নালিকার জলে পুনঃশোষণ ঘটে, সত্য। অ্যান্টি ডাইউরেটিক হরমোন এর প্রভাবে বৃক্কীয় নালিকার জলের পুনঃশোষণ বৃদ্ধি পায়। রক্তে অবস্থিত একটি নন প্রোটিন নাইট্রোজেন ঘটিত জৈব পদার্থের নাম হলো ফাইব্রিনোজেন, মিথ্যা। রক্তে অবস্থিত একটি নন প্রোটিন নাইট্রোজেন ঘটিত জৈব পদার্থের উদাহরণ হলো ইউরিয়া। ফাইব্রিনোজেন একটি প্রোটিন যা রক্ত তঞ্চনে সাহায্য করে। এবার দেখো পরের প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে। দেখো বাম স্তম্ভে আছে দ্বিপত্র কপাটিকা, তো সেটা হচ্ছে বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থল। ক্রেবস চক্র এর সঙ্গে মিলবে হচ্ছে টিসিএ চক্র। পরজীবী উদ্ভিদ এর সঙ্গে মিলবে হচ্ছে স্বর্ণলতা। কোহল সন্ধান এর সঙ্গে মিলবে হচ্ছে ইথাইল অ্যালকোহল। চলে আসবো পরের প্রশ্নতে, বিভাগ গতে চলে আসছি। দেখো বিভাগ গতে প্রথম প্রশ্ন কি আছে দেখে নেবো আমরা। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। 2 গুণ 5 সমান 10, অর্থাৎ প্রতি প্রশ্নের মান হচ্ছে 2 করে। প্রাণীদেহে রেচনের প্রয়োজনীয়তা লেখো। উত্তর লিখবে প্রাণীদেহে রেচনের প্রয়োজনীয়তা পয়েন্ট করলে দিয়ে লিখবে প্রাণীদেহে রেচনের প্রধান প্রয়োজনীয়তা হলো বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন ক্ষতিকর নাইট্রোজেন ঘটিত পদার্থ যেমন ইউরিয়া এবং অতিরিক্ত লবণ ও জল দেহ থেকে নিষ্কাশন করা। এটি দেহের অভ্যন্তরীণ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক কার্যকারিতা অক্ষুণ্ণ রাখতে অপরিহার্য। নেক্সট দেখো 2 নম্বর, সন্ধান প্রক্রিয়ার দুটি অর্থনৈতিক গুরুত্ব লেখো। উত্তর লিখবে সন্ধান প্রক্রিয়ার দুটি অর্থনৈতিক গুরুত্ব।
দিয়ে প্রথম পয়েন্ট দিবে খাদ্য শিল্পে, দিয়ে লিখবে সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে অ্যালকোহলযুক্ত পানীয় যেমন বিয়ার, ওয়াইন এবং বেকারি পণ্য যেমন পাউরুটি উৎপাদিত হয়। আর ঔষধ শিল্পে পয়েন্ট করবে, দিয়ে লিখবে কিছু অ্যান্টিবায়োটিক এবং ভিটামিন উৎপাদনে সন্ধান প্রক্রিয়া ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, রেসারপিনের উৎস একটি অর্থনৈতিক ব্যবহার লেখো। উত্তর লিখবে রেসারপিনের উৎস একটি অর্থনৈতিক ব্যবহার। রেসারপিনের উৎস হলো সর্পগন্ধা নামক উদ্ভিদের মূল। এর একটি অর্থনৈতিক ব্যবহার হলো এটি উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। নেক্সট দেখো, বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া, উক্তিটি যথার্থতা লেখো। উত্তর লিখবে বাষ্পমোচন উদ্ভিদের জল পরিবহনে সাহায্য করে এবং দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা নেয়, তাই এটি প্রয়োজনীয়। তবে অতিরিক্ত বাষ্পমোচন জলের অভাব ঘটিয়ে উদ্ভিদের ক্ষতি করতে পারে, তাই একে ক্ষতিকারক প্রক্রিয়াও বলা হয়। পরের প্রশ্ন, বিভিন্ন শ্বেত রক্তকণিকার কাজগুলি উল্লেখ করো। এখানে কিন্তু শ্বেত রক্তকণিকার কাজ জানতে চাইনি, বলেছে বিভিন্ন শ্বেত রক্তকণিকার কাজ বলেছে। তো সেই হিসাবে উত্তরটা দেখো, বিভিন্ন প্রকার শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে, অ্যান্টিবডি তৈরি করে এবং অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে। নিউট্রোফিল ও ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ভক্ষণ করে। লিম্ফোসাইট রোগ প্রতিরোধে অ্যান্টিবডি তৈরি করে এবং ইওসিনোফিল অ্যালার্জিক প্রতিক্রিয়ায় অংশ নেয়। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্ন, সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন? তো দেখো এর উত্তরটা কি লেখা আছে, সালোক সংশ্লেষে জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হয় এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ উৎপন্ন করে C6H12O6। যেহেতু জারণ ইলেকট্রন বর্জন ও বিজারণ ইলেকট্রন গ্রহণ একসাথেই ঘটে, তাই সালোক সংশ্লেষ একটি জারণ বিজারণ প্রক্রিয়া। পরের প্রশ্ন, ধমনী ও শিরার মধ্যে একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। তো গঠনগত পার্থক্য কি? ধমনীর প্রাচীর পুরু ও স্থিতিস্থাপক হয়, শিরার প্রাচীর পাতলা ও কম স্থিতিস্থাপক হয়। আর কার্যগত পার্থক্য, ধমনী হৃৎপিণ্ড থেকে রক্ত দেহের বিভিন্ন অংশে বহন করে, আর শিরা দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরিয়ে নিয়ে আসে। পরের প্রশ্ন, বিভাগ ঘতে চলে আসছি আমরা এবার। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো কি আছে, সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশাটি শব্দচিত্রের সাহায্যে উপস্থাপিত করো। আর পরে বলেছে উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের যে কোনো দুটি পদ্ধতি আলোচনা করো। তো দেখো সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশা, সেটা তোমাদের এখানে শব্দচিত্রের সাহায্যে এখানে লেখানো হচ্ছে, তোমরা দেখে নাও, আমি আর পড়ছি না। ঠিক আছে, দেখো এখানে অ্যানিমেশনে দেখানো হচ্ছে, অ্যানিমেশনের সাহায্যে যেমন করে এখানে লেখানো হচ্ছে তোমাদের উত্তরটাও কিন্তু ঠিক তেমনভাবে দিবে। ঠিক আছে, এটা কেলভিন চক্র হবে। ঠিক আছে, এই জায়গাটা ঠিক করে নিও। এবার দেখো পরের পার্টে যে প্রশ্নটা আছে, উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের যে কোনো দুটি পদ্ধতি আলোচনা করো, তার উত্তরটা আমরা পরের স্লাইডে লিখবো। তো আশা করি তোমরা দেখে নিয়েছো ভিডিওটা পজ করে। এবার চলে আসছি পরবর্তী স্লাইডে। দেখো রেচন ত্যাগের দুটি পদ্ধতি, একটা হচ্ছে পত্রমোচন বা লিফ ফল। অনেক উদ্ভিদ তাদের দেহে সঞ্চিত রেচন পদার্থ যেমন ট্যানিন, রেজিন, ক্যালসিয়াম অক্সালেট, স্ফটিক ইত্যাদি পাতায় জমা করে। শীতকালে বা শুষ্ক ঋতুতে যখন গাছের আর পাতার প্রয়োজন হয় না, তখন এই পাতাগুলি ঝরে পড়ে এবং রেচন পদার্থ দেহের বাইরে নির্গত হয়। পরেরটা হচ্ছে ফলমোচন। কিছু উদ্ভিদ তাদের রেচন পদার্থ ফলে সঞ্চিত করে এবং ফল পরিপক্ক হওয়ার পর যখন তা মাটিতে পড়ে যায়, তখন রেচন পদার্থ দেহ থেকে অপসারিত হয়। ফলে ফলের ত্বক ও বীজপত্রে অনেক সময় বিভিন্ন প্রকার রেচন পদার্থ জমা থাকে। এবার দেখো পরের প্রশ্ন কি আছে, দেখো পরের প্রশ্ন রয়েছে অথবা দিয়ে, গ্লোমেরুলীয় পরিশ্রুত তরলকে মূত্র বলা হয় না কেন? আর ফ্লোয়েমের মধ্যে দিয়ে কিভাবে খাদ্য পরিবাহিত হয় তা বুঝিয়ে লেখো। 2+3 আছে। তো গ্লোমেরুলীয় পরিশ্রুত তরলকে মূত্র বলা হয় না কারণ এই তরলটি এখনো চূড়ান্ত মূত্রের রূপ নেয়নি। গ্লোমেরুলাস থেকে বোম্যান্স ক্যাপসুলে পরিশ্রুত হওয়ার পর এই তরলে জল, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, লবণ ও অন্যান্য প্রয়োজনীয় পদার্থ থাকে। বৃক্কীয় নালিকার বিভিন্ন অংশে যেমন নিকটবর্তী সংবর্তনালিকা, হেনরি লুপ, দূরবর্তী সংবর্তনালিকা, এই পরিশ্রুত তরলের পুনঃশোষণ এবং নিঃসরণ ঘটে। এই প্রক্রিয়ার মাধ্যমে অপ্রয়োজনীয় ও ক্ষতিকারক পদার্থগুলি মূত্রের সাথে দেহ থেকে নির্গত হয় এবং প্রয়োজনীয় পদার্থগুলি রক্তে ফিরে যায়। তাই গ্লোমেরুলীয়
পরিশ্রুত তরল হলো মূত্র তৈরির প্রাথমিক ধাপ। এবার দেখো পরের যেটা আছে, ফ্লোয়েমের মধ্যে দিয়ে কিভাবে খাদ্য পরিবাহিত হয় তা বুঝিয়ে দেখো, যার মান আছে 3। দেখো ফ্লোয়েমের মধ্যে দিয়ে খাদ্য পরিবহনের একটি জটিল প্রক্রিয়া। এখানে তোমরা লিখবে, এখানে দেখো 7টা পয়েন্ট লেখানো হয়েছে। উৎস থেকে পাতার কোষে শর্করা তৈরি, ফ্লোয়েম লোডিং, অসমোসিসের মাধ্যমে জলের প্রবেশ, চাপের সৃষ্টি, সিভ টিউবের মাধ্যমে দ্রবণের প্রবাহ, ফ্লোয়েম আনলোডিং, জলের প্রস্থান। ঠিক আছে, তো এইটাই তোমরা এখানে লিখবে যেমন করে এখানে লেখানো হচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা ভিডিওটা পজ করে সবাই লিখে নিয়েছো। ভিডিওটা যেহেতু তোমার একটু লম্বা হয়ে যাচ্ছে, আমি তার জন্য আর পড়লাম না। চলে আসছি পরবর্তী প্রশ্নে। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কেন? আর বলেছে রক্ততঞ্চন পদ্ধতিটি শব্দছকের মাধ্যমে দেখাও। তো ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হওয়ার কারণগুলি বহুবিধ। এর প্রধান কারণগুলি হলো, প্রথম পয়েন্ট দিবে শ্বাসতন্ত্রের ক্ষতি। ঠিক আছে, তারপরে পয়েন্ট দিবে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি, যেমন করে এখানে লেখানো হচ্ছে তেমন করে লিখবে ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি আর অন্যান্য স্বাস্থ্য সমস্যা। এইসব পয়েন্টের উপর বেস করে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কেন তার উত্তরটা তোমরা লিখবে। পরবর্তী পার্টের যে প্রশ্ন আছে, রক্ততঞ্চন পদ্ধতিটি শব্দছকের সাহায্যে দেখাও। দেখো শব্দছকের সাহায্যে কিভাবে লেখানো হচ্ছে দেখো, যেমন করে তোমাদের এখানে অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হচ্ছে, ঠিক এইভাবে তোমরা রক্ততঞ্চন পদ্ধতি তোমরা শব্দছকের মাধ্যমে লিখবে। আশা করি তোমরা সকলে দেখে নিচ্ছ। ফাইব্রিন হলো এবার রক্তকণিকা ও প্লাজমা, তারপরে রক্তের জমাট বা তঞ্চন। ঠিক আছে, এই ছকটা লিখলেই হবে। এবার চলে আসছি পরবর্তী প্রশ্ন। অথবা দিয়ে আছে, তুমি আজ সকালে পরীক্ষা দিতে আসার আগে ভাত, ডাল ও একটি মাছ ভাজা খেয়েছো। তোমার পৌষ্টিকনালীর বিভিন্ন অংশে খাদ্যগুলি কিভাবে পরিপাক হবে তার একটি তালিকা প্রস্তুত করো। তালিকাতে প্রদত্ত বিষয়গুলি উল্লেখ করবে। কি খেয়েছো, স্নান, পাচকরসের নাম, সাবস্ট্রেটের নাম, উৎসেচকের নাম আর উৎপাদিত বস্তু। তো দেখো যেমন করে এখানে লেখা হয় আছে, এই ছকটা তোমরা ঠিক এইভাবে লিখবে। ঠিক আছে, এখানে মুখবিবর, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত। সেক্ষেত্রে পাচকরসের নাম এখানে আছে, সাবস্ট্রেটের নাম আছে, উৎসেচকের নাম আছে আর উৎপাদিত বস্তু এখানে আছে। ঠিক আছে, যেমন করে লেখানো হয়েছে তেমন করে লিখবে। আশা করি ভিডিওটা পজ করে তোমরা সকলে লিখে নিয়েছো। চলে আসবো পরবর্তী যে প্রশ্ন। মানব হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কি কি বলেছে? বাম নিলয় বলেছে। তারপরে দেখো এই যে বাম নিলয় দেখতে পাচ্ছ এখানে, ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় শিরা দেখতে পাচ্ছ, মহাধমনী, মহাধমনী দেখতে পাচ্ছ, ত্রিপত্র কপাটিকা, ত্রিপত্র কপাটিকা তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই অংশগুলো তোমরা চিহ্নিত করবে। আশা করি তোমরা সকলে দেখে নিয়েছো এবং সুন্দর করে ছবিটা খাতায় এঁকে নিয়েছো। চলে আসবো পরবর্তী প্রশ্নে। অথবা দিয়ে আছে, নেফ্রনের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কি বলেছে? অন্তর্মুখী ধমনিকা, বাউম্যানস ক্যাপসুল, সংগ্রাহক নালিকা আর হেনলিন লুপ, এগুলো বলেছে। তো দেখো অন্তর্মুখী ধমনিকা দেখতে পাচ্ছ এখানে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমরা বাউম্যানস ক্যাপসুল, তারপরে বলেছে সংগ্রাহক নালিকা, দেখতে পাচ্ছ এটা সংগ্রাহক নালিকা, এবং সবশেষে হেনরির লুপ, যেটা এটা হচ্ছে হেনরির লুপ। ঠিক আছে, তো এই পয়েন্টিংটাই তোমাদের এখানে করতে বলেছে। আশা করি তোমরা সকলে খাতায় করে নিয়েছো। তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এর পরবর্তীতে তোমাদের কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাই সেটা কমেন্ট লিখে জানাবে, এবং কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। আর এই প্রশ্নে গিয়ে তোমাদের হুবহু আসবে তার কোনো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমরা তোমাদের বইয়ের যে চ্যাপ্টারটা আছে, একটাই চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা ভালো করে খুঁটিয়ে পড়ো। আমি সেই চ্যাপ্টারটার যে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তর সেটা তোমাদের জন্য নিয়ে আসবো। তো সেটা তোমরা ভালো করে দেখবে, তার জন্য অবশ্যই এই চ্যানেলটা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো পরবর্তীতে রায় মার্টিনের কোন স্কুলের প্রশ্ন উত্তর তোমরা চাও সেটাও কিন্তু কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে। তো তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।